ছোট্ট ছোট্ট দেশগুলো যেভাবে ইউরোপের মাটি কাঁপাচ্ছে, ইউরো এখন জমজমাট। গতকাল CR7 নিজেই গোল মিস করলেন এবং গোল মিস করে কার্যত তাকে দেখা গেল মাঠের মধ্যেই কান্না করতে। অন্যদিকে এই মুহূর্তে ইউরোতে বাঘা বাঘা যে দলগুলি, এমবাপে থেকে আরম্ভ করে রোনাল্ডো, সবাই আশাহত করছেন দর্শকদের। এবং বড় বড় দলগুলি ইটালি, ডেনমার্ক সবাই পরাজিত হয়ে ইতিমধ্যে ইউরোকাপ থেকে বিদায় নিয়েছে। পেনাল্টি মিস করে মাঠেই আক্ষেপ রোনাল্ডো, কাঁদলেন CR7। এবার কি অবসরের পথে রোনাল্ডো এবং ইউরো কাপেই কি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ? আগামীকালই কি খেলছেন রোনাল্ডো? এই নিয়েই আমাদের আজকে আলোচনা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের গেস্ট ফুটবল কোচ আবু তাহের। আবুদা, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। নমস্কার। আবুদা, যে প্রশ্নটা খুব জোরালো হয়ে উঠছে যে ছোট দলগুলি যেভাবে ইউরোতে টেক্কা দিচ্ছে বড় দলগুলিতে, সেই জায়গাতে খুব কষ্টার্জিত জয় পেল গতকাল দেখলাম আমরা পর্তুগাল, এবং CR7 নিজে গোল মিস করলেন। তাহলে কি সেমিফাইনালের যে লড়াই, সেমিফাইনালের লড়াইতেই কি শেষ হচ্ছে CR7 এর কেরিয়ার, না আর একটা ম্যাচ পাবে? কি মনে হচ্ছে টোটাল পর্তুগালের কমপ্লিট ফুটবল দেখে? না, আপনি ঠিকই বলেছেন। ছোট ছোট দেশগুলো যেভাবে উঠে এসছে, বড় বড় দলগুলোকে আমরা বড় বড় ইন দ্য সেন্স যারা ডোমিনেট করে এসছে ইউরো কাপ, ওয়ার্ল্ড কাপে, সেই দলগুলোকে ছোট ছোট, একেবারে ছোট ছোট, আমাদের একটা স্টেটের সমান একটা কান্ট্রি, সেই দলগুলো যেভাবে ফুটবলের উন্নতি করছে এবং দর্শকদের মুগ্ধ করছে ফুটবল ক্রিয়া কৌশল দেখিয়ে, সত্যি সেটা প্রশংসার দাবি রাখে। তা আপনি ঠিকই বলেছেন যে কিছু ইতালির মতো টিম হেরে যাওয়া এবং সুইজারল্যান্ড যেভাবে... একটু আপনাকে থামাবো। এর আগের দিন যে ম্যাচটা হলো নিশ্চয়ই আপনি দেখেছেন, যে ইটালিকে এক প্রকার কাঁদিয়ে ছাড়লো সুইজারল্যান্ড। এবং সুইজারল্যান্ডের যে খেলাটা, মানে রাইট এবং লেফট দুটো ব্যাক যেভাবে কাজ করছিল, এবং সেই জায়গা থেকে সেন্টার ফুটবলটা ওরা যেভাবে ছোট, মানে একদম সেন্টার ফুটবলটা ছোট পাস, অন্যদিকে দুটো হাফকে কাজে লাগাচ্ছিল লং পাসে, এবং খুব যতটা তাড়াতাড়ি ওরা আক্রমণে যাচ্ছে ঠিক তত তাড়াতাড়ি কিন্তু একেবারে ডিফেন্সে ফিরছে, এবং খেলাটা হচ্ছে 4-4-2 ছকে তারা খেলছিল। কোথাও গিয়ে আমার মনে হচ্ছিল যে অনেক সময় দু জায়গায় যেখান থেকে 4 জন হাফে, সেটা 3 জন করে দিচ্ছিল ওরা। তার জন্যই কিন্তু এতগুলো আক্রমণ। কি বলবেন এই যে স্ট্র্যাটেজির পরিবর্তন ছোট দলগুলির, কি বলবেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে স্ট্র্যাটেজিতে ওরা খেলেছে 4-4-2, এবং দুটো যে উইং ব্যাক, লেফট ব্যাক এবং রাইট ব্যাক, সে দুটো উইং ব্যাককে এত সুন্দরভাবে কাজে লাগিয়েছে। আপনি ধরুন দুটো উইং ব্যাক যদি অপোনেন্টের ঘাড়ে বসে যায়, দ্যাট মিনস ক্রসিং এর জন্য অপোনেন্টের বক্সের কোনায় চলে যায়, তো সেই টিমের জন্য তো ভয়ঙ্কর হবেই। প্রচুর সেট পিস আক্রমণ কিন্তু হয়েছে, প্রচুর সেট পিস করেছে। যেভাবে মিডফিল্ড গুলো যেভাবে থ্রো পাস, ছোট ছোট পাস খেলে থ্রো পাস দিচ্ছিল উইং ব্যাক গুলোকে, উইং ব্যাক ঠিক সেই সুযোগগুলো কাজে লাগিয়ে অপোনেন্টের উপর এমন ভাবে আক্রমণ সানিয়েছে, যেটা প্রশংসার দাবি রাখে। সত্যি একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে, যেটা আপনার সুইজারল্যান্ড কমপ্লিট কম্প্যাক্ট ফুটবল যাকে বলে, সেটা ওরা করে দেখিয়েছে। একটা বিষয়ে আবুদা, আপনি তো নিজে দীর্ঘদিন ফুটবল খেলেছেন, দেখুন ইটালির ডিফেন্স আমরা এতদিন জানতাম বিশ্ব সেরা ডিফেন্ডার, মালদিনি হচ্ছে তার সবচাইতে ভালো বিজ্ঞাপন। মালদিনিকে দেখেই কিন্তু ইটালির ডিফেন্সিভ ফুটবল খেলা শুরু করে। আমরা খুব ভালো মতো যদি ম্যাচটা রিভিউ করা যায়, প্রথম 40 মিনিট কিন্তু তাও ইটালি কিন্তু কাউন্টার অ্যাটাক ফুটবল হচ্ছিল, কিছুটা করেছে, কিন্তু পরের দিকে একেবারে ইটালি কিন্তু ডিফেন্সে কিন্তু তারা তাদের যে ব্যাক আক্রমণ, অর্থাৎ রাইট অ্যান্ড লেফট ব্যাক আক্রমণ সামলাতে তারা কিন্তু ডিফেন্সে বারবার লোক বাড়াচ্ছিল, এবং এই যে রক্ষণাত্মক মানসিকতাতে ইটালি ফিরল। এবং সব থেকে বড় কথা, ইটালির বিরুদ্ধে হেড করা কিন্তু স্ট্রাইকারদের একটা চ্যালেঞ্জিং পজিশন হয়ে দাঁড়ায়। সেইখানে দেখলাম সুইজারল্যান্ডের প্লেয়াররা, যাদের গড় উচ্চতা প্রায় 6.5 ফুটের উপরে, একেবারে দেখছিলাম সুন্দরভাবে নিখুঁত সেট পিস আক্রমণ হচ্ছে এবং হেড করছে। গোল করতে পারেনি সেটা আলাদা বিষয়, কিন্তু নিখুঁতভাবে কিন্তু তারা হেডগুলো করছিলেন। কি বলবেন, তাহলে কি কোথাও একটা ইতালির যে বিশ্বসেরা ডিফেন্স, সেটা সেই থিম থেকে কি এবার বেরিয়ে আসছে?
না, আপনি ধরুন জেনারেশনের যে মালদিনির সময় যে ডিফেন্স লাইন, যেটা ওয়ার্ল্ড বিখ্যাত ডিফেন্স লাইন বলা হতো, ঠিকই বলেছেন, সেই মালদিনিরা তো রিটায়ারমেন্টে করেছে, তারপরে যে নেক্সট জেনারেশনের পরে নেক্সট জেনারেশন আসছে, সেই ততটা। আরেকটা দেখুন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, ডিফেন্সটা তখনই নাস্তানাবুদ হয়, তখনই দিশেহারা হয়, অপোনেন্ট যদি ঝাঁকিয়ে বসে। ধরুন আপনি খুব ভালো ডিফেন্ডার, আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি, আপনি রাইট ব্যাক খেলুন আর সেন্টার স্টপার বলুন আর সেন্টার ব্যাকই বলুন, আপনার দুই দিক দিয়ে যদি হুড়হুড় করে ম্যান ঢুকতে থাকে, আপনি কাকে আটকাবেন? ডিফেন্সটা তখনই তত বেশি কম্প্যাক্ট হবে যখন মিডফিল্ড গুলো তাদেরকে অবস্ট্রাক্ট করতে পারবে। সেই থ্রোপাসগুলো, যে চ্যানেলগুলো তৈরি হয়, সেই চ্যানেলগুলো যদি ব্লক করতে পারে, তাহলেই ডিফেন্সের জন্য খেলাটা সোজা হবে, ইজি হবে। আপনি যদি চ্যানেলগুলো তৈরি হয়, সেখান থেকে যদি মিডফিল্ডগুলো মানে সেই ডিফেন্স ছাড়া যদি থ্রোপাস মানে ছাড়ে, বল যদি উইং ব্যাক এবং উইংদের উদ্দেশ্যে ছাড়ে, তাহলে ডিফেন্স, আপনি দুটো স্টপার এবং উইং ব্যাকের মাঝখান দিয়ে যদি বল থ্রোপাস ক্রমশই হতে থাকে, তাহলে ডিফেন্স তো নাস্তানাবুদ হবেই। আর একটা জিনিস দেখলাম গতকালের ম্যাচ, নিশ্চয়ই যদি খুব ভালো করে আপনি নিশ্চয়ই দেখেছেন, যে এত ছোট্ট একটা ছোট্ট দেশ, তারা, আমি ভেবেছিলাম রোনাল্ডোকে হয়তো ম্যান মার্কিং করবে, বা যেটাকে বোতলবন্দি এখন কোচেদের ভাষায় বলা যায়, যে বোতলবন্দি করবে। সেই জায়গাতে দেখলাম রোনাল্ডোকে কিন্তু একবারের জন্য ম্যান মার্কিং করা হয়নি, বরঞ্চ রোনাল্ডো যখন বল পাচ্ছিল, মানে রোনাল্ডো, দেখুন রোনাল্ডো তো অবভিয়াসলি খুব ভালো ড্রিবল করে, রাইট হ্যান্ড লেফট ড্রিবল করে। তো রোনাল্ডো যখন দেখবেন যে ড্রিবল করতে যখন যাবে, রাইটও প্লেয়ার লেফটেও প্লেয়ার, মানে বলটা যদি এক হাত বাইরে যায় তাহলে কিন্তু বলটাকে ডিফেন্স ক্লিয়ার করে দিতে পারবে। এই রকম একটা স্ট্র্যাটেজিতে কিন্তু গতকাল ফুটবলটা খেললো। তাহলে রোনাল্ডোকে কি এখনকার ছোট দেশগুলো কার্যত পরোয়া করছে না, সত্যি রোনাল্ডো বয়সের ভারে নত জানুক? না, বয়সের ভারে সেটা তো কিছুটা হলে হবে। তারপরে সেই যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল, সেটা ম্যান মার্কিং না করে সেটা জোনাল মার্কিং করেছে, ডাবল কভারিং এ ওরা খেলেছে। ঠিক আছে, আপনি যেটা বলেছেন, রোনাল্ডো যদি বল পায়, ওর দুপাশ দিয়ে অপোনেন্ট চলে আসছে, পেছনে অপোনেন্ট থাকতে, মানে আমাদের 3B ডিফেন্স যেটাকে বলে আমাদের কোচিং ভাষায়, তিনজন ডিফেন্স ওকে কভার করে নিচ্ছে, তো সেখানে ম্যান মার্কিং এর প্রয়োজন হচ্ছে না। ও কোথায় যাবে? ওর সামনে যদি একটা ডিফেন্স থাকে, দুই সাইডে দুটো ডিফেন্স চলে আসে কভারিং এর জন্য, সে কি করবে? কটা ম্যানকে রিভলভ করবে? ইটস নট পসিবল না। তো সেটা ওই সুইজারল্যান্ডের মতো টিম দেখিয়েছে, 3B ডিফেন্ডার, 2B ডিফেন্ডার, 4B ডিফেন্ডার যেটা বলে আপনার, সেটা ডিফেন্সটা সেভাবে করেছে, যেটা কভারিং করেছে, ব্যালেন্স করেছে, এবং সেটাকে ব্যালেন্স করে, মানে আপনার রোনাল্ডোর কাছে বল থাকলে সে ডাবল কভারিং এ চলে আসছে, একজন কভারিং এ আসছে, একজন ব্যালেন্সে যাচ্ছে। ঠিক আছে, তো কিছু করার নেই না। তো সেখানে আর ম্যান মার্কিং এর প্রয়োজন হয়নি। আরেকটা প্রশ্ন, যে এই যে রোনাল্ডোকে একটা অবজ্ঞা করা, এটা কিন্তু একটা কোচের স্ট্র্যাটেজিও হতে পারে, যে রোনাল্ডোকে আমি একেবারে বোতলবন্দি না করে বরঞ্চ রোনাল্ডোর জন্য আমি জালটা বিছাবো। এইটা কি কোথাও যখন রোনাল্ডো মাঠে নেমেছে, এই যে তাকে একটা কোচের অবজ্ঞা করা, একটা ছোট্ট দেশ, একটা ছোট্ট নামহীন সব ফুটবলার, তারা হয়তো নিশ্চয়ই ইংলিশ প্রিমিয়ার লিগ বা লা লিগা এইসব জায়গাতে খেলে, কিন্তু এইটা কি কোথাও রোনাল্ডোর একটা ইগোতে হার্ট করেছে, যার জন্য রোনাল্ডো নিজেই চাপে পড়ে পেনাল্টিটা মিস করলো? হ্যাঁ, অবভিয়াসলি একটা সাইকোলজিক্যাল প্রেশার তো আছেই। ডিউরিং ম্যাচ গোললেস, নিজে ততটা যেরকম সুনামের সঙ্গে খেলছে তার ধারে কাছেও যেতে পারেনি, সেই সাইকোলজিক্যাল প্রেশার তো একটা থাকবেই। আর প্রত্যেকটা প্লেয়ার যখন আপনার পেনাল্টি শুট আউটে যায়, সেই সাইকোলজিক্যাল যে তার প্রেশার অনেকটা বেড়ে যায়, আমি না মিস করে ফেলি। সেটা অ্যাকচুয়ালি যারা ডিউরিং ম্যাচে ভালো পাস করতে পারছে, শুট করতে পারছে, ড্রিবল করতে পারছে, তাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বাড়ে। সেখানে ওই ম্যাচে রোনাল্ডোর কনফিডেন্স লেভেলটা, মানে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, সেই কনফিডেন্স লেভেলটা পাচ্ছিল না। নাহলে এমন একটা ম্যাচে রোনাল্ডো সেখানটায় মিস করার, মানে 90 মিনিট রোনাল্ডো গোল পায়নি একটা ছোট্ট দেশের, নিজেই প্রেশারটা নিয়েছে। তো সেই জন্য বলছি, আপনার সুইজারল্যান্ড দেখিয়েছে যে আমরা আমি বললাম তো আপনার এই কোয়ার্টার ফাইনালে আপনার সুইজারল্যান্ড আপনার ইয়ের সাথে খেলবে, ইংল্যান্ডের সাথে খেলবে, ইংল্যান্ডকে ঘাম ঝরিয়ে দেবে।
ইংল্যান্ডও ভালো ফুটবল কিন্তু খেলতে পারছে না, কিন্তু আমার তো ধারণা সেই ইংল্যান্ডকে ওরা বিট করবেই। আপনার কি মনে হচ্ছে, যেভাবে দেখলাম বিরাট কোহলি, রোহিত শর্মারা সবাই বিশ্বকাপ জিতে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল, রোনাল্ডো কি এবার নতুন প্রজন্মের জন্য ছেড়ে দেবে? এটা কি জীবনের শেষ ইউরো কাপ? না, এটা হতে পারে, সেরকম এখনো কিছু ডিসিশন তো আমরা দেখতে পাইনি বা শুনতে পাইনি, এখনো ও মিডিয়ার সামনে তেমন কিছু বলেনি। হতেও পারে যে ভালো ভালো প্লেয়ার যারা, সেটা আমি দেখেছি তাদের ফর্ম ভালো পজিশনে থাকতেই রিটায়ারমেন্টে নিয়ে নেয়, কারণ তার সুনামের যেই অক্ষুণ্ণতা সেটা ধরে রাখতে সেটা একটা সময় বলে না, আমি ফর্ম থাকতে আমি মাঠের বাইরে বসা। এবং আমরাই তো দেখুন না, যারা ফুটবল লাভার, যারা আমরা কোচিং লাইনে আছি, যারা প্লেয়ার, যারা ফুটবলকে ভালোবাসে, তারাই সেখানে বলছে, সেখানে কোনো রোনাল্ডোকে ছোট করার নয়, রোনাল্ডো থেকে যা প্রত্যাশা, যেরকম একটা ক্রিয়া কৌশল মানে ক্রিয়া শৈলী দেখার কথা, সেটা আমরা দেখতে পাইনি। তো সেই জন্য প্রত্যেকটা ফুটবল প্রেমীর মনে একটু হলেও ব্যথা লেগেছে। তো সেই জন্য সেই ভালো ভালো যেসব প্লেয়াররা আছে ওয়ার্ল্ড ফেমাস, তারা নিজের ফর্ম থাকতেই অপশন নিয়ে নেয়। তো আশা করি তার বাইরে হয়তো রোনাল্ডো যাবেন না, সেটা একান্তই ওনার ব্যক্তিগত। তো আমারও সেটাই, আপনার সঙ্গে আমি একমত, হয়তোবা এটাই ওর লাস্ট ইউরো কাপ এবং আগামী ম্যাচই হয়তো জীবনের শেষ ম্যাচ। দ্বিতীয়ত আর একটা প্রশ্ন করব, এবার ইউরোতে যেটা দেখলাম খুব ভালো করে জার্মান, ফ্রান্স, ইটালি, ইংল্যান্ড, স্পেন অনেকটা বেশি টিকিটাকা ফুটবল খেললেও কিন্তু ব্যক্তিগত ফুটবলের যে শৈলী বা ব্যক্তিগত যে নৈপুণ্যতা, যে একটা বল পেলে ইনসাইড আউটসাইড কাট করবে, ডজ করা বা ইনসাইড আউটসাইড ড্রিবল করে দুটো তিনটা প্লেয়ারকে মানে ড্রিবল করে একটা ভালো মুভমেন্ট তৈরি হবে, এই ইউরো কাপে কিন্তু সেই রকম কোনো ছবি এখনো পর্যন্ত দেখা যায় না। এক্সট্রা অর্ডিনারি ছবি কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। তার মানে কি ফুটবলটা ক্রমশ মানচিত্রে চেঞ্জ হচ্ছে, যে ব্যক্তিগত নৈপুণ্যতা বা দক্ষতা যেভাবে জিদান উপহার দিয়েছে, যেভাবে রোনাল্ডো উপহার দিয়েছে, এই রোনাল্ডোই উপহার দিয়েছে, হ্যাঁ, যে তাহলে কি এখানে বড় কোনো স্ট্র্যাটেজিতে পরিবর্তন করার জন্যই সেই প্লেয়াররা মাঝমাঠ থেকে বা ওভারল্যাপিং ফুটবল খেলে মাঝমাঠে চলে আসবে, এই যে ব্যক্তিগত শৈলী, সেটা কোথাও ঢাকা পড়ছে বলে মনে হয়? হ্যাঁ, আপনি মডার্ন ফুটবলে আগের যে ব্যক্তিগত যে আপনার ড্রিবল করার, যে মারাদোনা থেকে শুরু করে, পেলে থেকে শুরু করে, যদি আমরা একটু পেছনে যাই, রোনাল্ডিনো, হ্যাঁ, তো সেই ব্যক্তিগত করিশ্মা, যে আপনার তিনজন চারজনকে ডজ করে যাওয়াটা, সেই ফুটবলের যে সেটা কিছুটা চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? ওয়ান টাচ টু টাচ, যে টিকি টাকা ফুটবল খেলা, হ্যাঁ, অপোনেন্টকে চেপে ধরা, হ্যাঁ, একজন আপনার ধরুন মিডফিল্ড থেকে দুজন তিনজনকে ড্রস করে, সেই আপনার ফরমেশন স্ট্র্যাটেজি অনেকগুলো চেঞ্জ হয়েছে। আগে এখন যেমন কি হচ্ছে, টুবি একজন বল নিচ্ছে, একজন ডিফেন্সে যাচ্ছে, আরেকজন কভারিং এ যাচ্ছে। এখন একজন কভারিং এ যাচ্ছে, আরেকজন ব্যালেন্স করছে, আরেকজন ডিপ ডিফেন্সে যাচ্ছে। তো সেখানে একজন দুজন তিনজনকে মানে কাটিয়ে নেওয়া, হ্যাঁ, তা ভেরি ডিফিকাল্ট। মানে ফুটবলের যে স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে মডার্ন ফুটবলে, তাহলে কি হচ্ছে, সেখানে বল পজিশনটা নিজেদের মধ্যে রেখে আক্রমণে যাওয়া, কত ফাস্ট আক্রমণে যাওয়া, ফাস্ট খেলে আপনি ধরে মাঝ মাঠ থেকে নিজে বলটাকে কেটে গোল পোস্টে শুট করাটা মানে অনেকটা সময়ের দরকার, তাই তো? আর আপনি যদি একটা দুটো তিনটে চারটে পাঁচ করে টুকটাক করে চলে যান, সেখানটায় অনেক বেশি মানে এফেক্টিভ। সো সেই ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়েছে। তার মানে এই নয় যে এখনের ফুটবলাররা ড্রিবল করতে জানে না। এখন কোচেরই মানে ইনস্ট্রাকশন থাকে, ডোন্ট ড্রিবল টু মাচ, তাতে চোট আঘাতের সমস্যা, আমাদের যে অ্যাটাকটা স্লো হয়ে যাবে। আপনি একা কেটে নিয়ে যাচ্ছেন, সঙ্গে আরো তিনজন যাচ্ছে। আপনি যদি এখান থেকে 30 মিটার দূরে 20 মিটার দূরে পাসটা দেন, আপনি বলটা নিয়ে যাওয়া আর পাসটা দেওয়া, কত বেশি আপনার ফাস্ট ফুটবল হচ্ছে, আমি যদি ভুল না করি। আরেকটা বিষয় আমরা এবার দেখলাম যে লং পাস, জার্মানি লং পাস খেলবে, এটাই প্রত্যাশিত সব সময়। ইংল্যান্ডও কিছুটা পাওয়ার ফুটবলের সঙ্গে লং পাস তাদের একটা মিক্স থাকবে, এটাই প্রত্যাশিত। কিন্তু এই বছর ইউরো কাপ ফুটবলে আপনি যদি খুব ভালো করে দেখেন, তাহলে কিন্তু লং পাসের কিন্তু ফুলঝুরির যথেষ্ট অভাব দেখা গেল, বরঞ্চ গ্রাউন্ড পাসে সবাই বেশি সরগর। তাহলে কি বিশ্ব ফুটবল লং পাস আবার মিস করছে? ডেফিনেটলি আপনি যেটা নোটিশ করেছেন একজন ফুটবল লাভার হিসাবে, সেটা পর্যালোচনা করেছেন, সেটা একদম ঠিক করেছেন, তার সঙ্গে আমি একমত। দেখুন, এরিয়াল বলগুলোতে কি হয়, আপনি একটা ডিফেন্স লং বল ছাড়ছে উইংকে,
ঠিক আছে, একটা ডিফেন্স আসছে মিডফিল্ডে, 30 মিটার লম্বা একটা পাস এরিয়াল বলে, উপর দিয়ে যে বলগুলোকে আমরা লং পাস বলি যেটাকে, তো সেখানে বল পজিশনটা রাখা ভেরি ডিফিকাল্ট, সেখানে 50-50 চান্স হয়ে যায়। আপনি 30 মিটার 50 মিটার দূরে যখন বল আসছে, সে অপোনেন্ট অটোমেটিক্যালি সেখানে সেই ম্যানকে কভার করে নিচ্ছে। তো এরিয়াল বলে যখন যাবে, আপনিও যাবেন আমিও যাব, দুজনেই লাফাবো, দুজনেই চেষ্টা করব বলটা পজিশনে নেওয়ার জন্য, সেখানে 50-50 চান্স হয়ে যাচ্ছে। আধুনিক ফুটবল এটা আধুনিক ফুটবলে বলছে বল পজিশনটা নিজের কাছে থাকতে হবে। আমরা অপোনেন্টকে যত কম মানে বল, এখন অপোনেন্ট কি করবে দেখুন, প্রত্যেকটা টিম করে বল পজিশন দেখিয়ে দিচ্ছে এখন আমাদের টিভিতে, যে কার কতটা বল পজিশন থাকে। বল নিজের মধ্যে থাকতে হবে, নিজের মধ্যে বল থাকলে, নিজের মধ্যে টুকিটাকি করলে অপোনেন্ট ভুল করবেই। কেউ কভারিং এ যাবে না, মাঝখান দিয়ে চ্যানেল তৈরি হবে, থ্রো পাসের জায়গা তৈরি হবে, সেখান থেকে খেলো মানে গ্রাউন্ড পাস। দেখবেন এইবার ইউরোপ কাপে দেখেছেন আপনি, যেটা নোটিশ করেছেন, ম্যাক্সিমাম মানে গ্রাউন্ড পাস, তাই তো? একদম ঠিক, আপনি নোটিশ করেছেন, একদম ঠিক। সেই তার মানে আধুনিক ফুটবল, মডার্ন ফুটবলে সেই লং পাসটা অ্যাভয়েড করা হচ্ছে। গত বিশ্বকাপেও যদি চোখ রাখি, গত বিশ্বকাপেও দেখবেন কর্নার থেকে কিন্তু প্রচুর গোল হয়েছে, কিন্তু এবছর ইউরো কাপে সেইভাবে কর্নার থেকে গোল হয়নি, বা কোনো দুর্ধর্ষ কর্নার থেকে গোল এখনো পর্যন্ত সেইভাবে দেখা যায়নি। তাহলে কি আমি রোনাল্ডোর কথাই যদি ধরি, গতকাল ম্যাচটা রোনাল্ডো যখন কর্নার হচ্ছিল, বারবার কর্নার নেওয়ার চেষ্টা করছিল, সে কিন্তু বারবার যাচ্ছিল যে একটা বল যদি আমি এয়ারে পাই, একদম রাইট উইং দিয়ে আমি যদি ঢোকাতে পারি, কিন্তু সেই জায়গাতে আমি খুব ভালো মতো দেখলাম যে রোনাল্ডো যখনই মাথা ঘোরা, মানে বলটা যখন আসছে ফ্লাইট এটা তো হাওয়াতে বলটা আসে, প্রথম যে ফার্স্ট ডিফেন্স, সে দেখলাম যে বলটা কতটা সুইং হতে পারে সেই দিকে নজর রাখছে। তারপর দেখলাম যে রোনাল্ডোকে একজন কভার করছে, পিছনে আরেকজন ডিফেন্স রয়েছে, যে রোনাল্ডো কত ডিগ্রি অ্যাঙ্গেলে মাথাটা ঘোরাতে পারে এবং কোন পজিশনে যেতে পারে, সেইটা আরেকজন ডিফেন্স আমি দেখলাম পেছন থেকে চোখ রাখছিল। এই যে ফুটবলের স্ট্র্যাটেজিগত পরিবর্তন এবং সঙ্গে প্রযুক্তি, তার জন্যই কি ফুটবলটা পুরোপুরি চেঞ্জ? ডেফিনেটলি। আমি ওই একটু আগে যে কথাটা বললাম, এরিয়াল বলে বল পজিশনে যাওয়া, কানেক্ট করা, গোল করা ভেরি ডিফিকাল্ট আজকের দিনে। কেন বলছি, আপনি এরিয়াল বলটা যখন আসছে, আপনি রোনাল্ডো তো আর ইজি, বা রোনাল্ডো বা যে কোনো স্ট্রাইকারই বলুন, ইজি আর হট করতে পারছে না, তাকে ডিস্টার্ব করছে, অবস্ট্রাক্ট করছে, ঠিক আছে? সেখানে একজন নয়, দুইজন মিলে বলকে ফলো করছে, কোথায় বলটা যেতে পারে সেখানে গিয়ে অবস্ট্রাক্ট করছে। আমি দেখেছি কালকে, হ্যাঁ, রোনাল্ডো অনেকবার ট্রাই করেছে, কিন্তু কানেক্টই করতে পারছে না কেউ, ডিউ টু সঙ্গে ডিফেন্স আছে, গোলকিপার আছে, সেখানে বলকে সঠিকভাবে সে কানেক্ট করতে পারছে না। সেইটাই বলছিলাম যে স্ট্র্যাটেজিগত পরিবর্তন, ফুটবলে যে আধুনিকতা, যে মডার্ন ফুটবল, সেখানে এরিয়াল বলটাকে আপনি দেখবেন এখন ছোট ছোট কর্নারগুলো গ্রাউন্ড পাসে, এই যে গ্রাউন্ড পাসে হচ্ছে, তো ডিউ টু দ্যাট। আরেকটা জিনিস এবার ইউরো ফুটবলে সবথেকে যেটা বড় মানে মিস করলাম, সেটা হচ্ছে একটা সময়তে একটা স্পেশালিস্ট প্লেয়ার থাকতো, যাকে 40-45 মিনিটের পর ভাবা হতো যে খুব ভালো উইং অ্যাটাক করতে পারবে এবং ড্রিবল ফুটবল সঙ্গে লং থ্রো। এবছর ইউরো কাপে কিন্তু একটাও লং থ্রো দেখলাম না। হ্যাঁ, সেটা কিন্তু আপনার ওই টিমের উপর ডিপেন্ড করবে। আমার কাছে ওই রকম যদি আপনি দেখুন, এখন যদি খুব ভালো একটা স্প্রিন্টার ফুটবল হয়, মানে স্প্রিন্ট এবিলিটি থাকে, তাহলে ওই আপনার যে ওই স্ট্র্যাটেজিটা কাজে লাগায়। হ্যাঁ, ধরুন আপনি থ্রো পাসটা ছাড়লো বা উপর দিয়ে বলটা দিল এবং অনেক দূর থেকে ডিফেন্সকে 2 ফিট 3 ফিট পেছনে ফেলে গিয়ে বলটাকে কানেক্ট করলো। তো ওই রকম টিমের ওই রকম যদি কোনো স্প্রিন্টার টাইপের ফুটবলার থাকে, সেটা উইং বলুন আর স্ট্রাইকার বলুন বা ফরওয়ার্ড প্লেয়ার বলুন, সেই জন্য বেশি এফেক্টিভ। তো সেটা ডিপেন্ড করবে আপনার টিমের কিরকম মানে কি ধরনের প্লেয়ার আপনার ওইখানটায় আছে। কিছু প্লেয়ার থাকে দেখেন তার স্প্রিন্টিং এবিলিটি খুব বেশি, মানে 100 মিটার স্প্রিন্ট আমরা যে অ্যাথলেটিক্সে দেখি আর কি, সেই অ্যাথলেটিক্সের আপনি 100 মিটার স্প্রিন্ট ক্যাপাবিলিটি যেসব প্লেয়াররা থাকে, ওই টিমের প্লেয়ারগুলোকে সেই স্ট্র্যাটেজিটা কাজে লাগায়। 3000 মিটারে পারবে না, ঠিক আছে? আপনি ধরেন থ্রো পাস ছাড়লো, আমি আর আপনি ডিফেন্স, আমি এবার দেখলাম আমি আপনার থেকে 2 ফিট আগে 100 মিটার স্পিন যখন দেব, তখন ওই স্ট্র্যাটেজিটা কাজে লাগায় আর কি। তো
তো সেটা আমরা এবার ঠিকই কম দেখেছি। লং থ্রোটা একদম কি তাহলে বিদায় নিচ্ছে? না, বিদায় নিচ্ছে না, এখন স্ট্র্যাটেজিগত মডার্ন ফুটবলে দেখেছে লং থ্রো করতে গেলে আপনি যেটা বললেন যে ওই রকম মানে এখন ডিফেন্স লাইন এবং মিডফিল্ডটা এত বেশি কম্প্যাক্ট থাকে, আপনি যদি থ্রো পাস ছাড়ার মতো জায়গা না পান কোথায় দিয়ে ছাড়বেন? থ্রো পাসটা ছাড়তে আপনি বলুন, আপনি ধরেন মিডফিল্ডার কোথায় ছাড়বে, মানে থ্রো পাসটা ছাড়বে, অপোনেন্টের মিডফিল্ডার থাকবে, তার মধ্যে ডিফেন্স থাকবে, সেটা একটা চ্যানেল তৈরি হতে হবে ডিফেন্সটা। এটা তো বলটা তো আর জিগজ্যাগ করে যাবে না, বলটা তো সোজা যাবে। সেই সোজা যেতে গেলে ওই যে মাঝখানে যে আপনার কভারিং এ যারা থাকে, মিডফিল্ডার থাকবো, ডিফেন্ডার থাকবো, হ্যাঁ, এবং সুইপার ব্যাক যারা থাকে সেটা কভার করে নেয়। একদম আলোচনা প্রায় শেষের দিকে, কাকে মনে হচ্ছে এই ইউরো কাপে আপনার সেরা বাজি কে? সেটা মানে মানে আপনি খেলা, প্রত্যেকটা খেলাই আমাদের মানে চিত্রটা পাল্টাচ্ছে। যে ইতালি হেরে যাবে সেটা ভাবা কঠিন ছিল, এবং সুইজারল্যান্ড এরকম একটা ফাইট দেবে সেটা সত্যি। তো আমার তো মনে হয় জার্মানিও কিন্তু খুব ভালো খেলছে, তো সেটা প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট। এবং বাকি যেই আপনি যেই কোয়ার্টার ফাইনালে যে লাইন আপটা তৈরি হয়েছে সেটা স্পেন ভার্সেস জার্মানি, দারুণ ম্যাচ হবে। সেখান থেকে 50-50 চান্স, স্পেনও জিততে পারে, জার্মানিও জিততে পারে। হয়তো ইউরোর সেরা খেলাটা হচ্ছে এটাই, স্পেন জার্মানি। আচ্ছা, এই যে স্পেন জার্মানি, এটা কিন্তু একটা অত্যন্ত, মানে আপনি যখন বললেন আলোচনা 5 জুলাই 9:30 হবে ম্যাচটা। সবচেয়ে আমি যেটা বলছি দাদা, এই যে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি হবে, স্ট্র্যাটেজির লড়াই। একটা হচ্ছে টিকি টাকা ফুটবল, আর সেদিন কি তারপরে জার্মানি অনেক বেশি উইং ফুটবল এবং পাওয়ার ফুটবল খেলবে জার্মানি সেদিন, মানে আগের স্ট্র্যাটেজিতে কি ফিরে আসবে, না জার্মানিও গ্রাউন্ড পাসিং এর উপর জোর? না, আগে আমার তো মনে হয় যে দেখুন, প্রত্যেকটা কোচ, প্রত্যেকটা টিমের কিছু স্ট্র্যাটেজি থাকে। যদি অপোনেন্ট টিকি টাকা খেলে, সেটার মানে অপোজিটে সেটা একটু লম্বা, একটু পাওয়ার ফুটবল খেলার অপোনেন্ট টিম চেষ্টা করে, তো আপনার টিকি টাকাটাকে কিভাবে আটকানো যায় সেই স্ট্র্যাটেজিতেই খেলবে ওরা, যত খুব টিকি টাকা খেলতে না পারে, জোনাল মার্কিং এ হয়তো বা খেলবে। তো সেই ম্যাচটা সত্যি দুর্দান্ত হবে, এবং জার্মানি আমার মনে হয় সেই কিছু পাওয়ার ফুটবল তো ডেফিনেটলি খেলবে স্পেনের বিরুদ্ধে। আর এছাড়া জার্মানি কাকে ফাইনালে আপনি কাকে দেখছেন? ফ্রান্স তো বিদায় নিল, ফ্রান্স, হ্যাঁ, এখান থেকে তো একটা টিম বেরোবে, স্পেন এবং জার্মানি থেকে। আমার তো হিসাবে জার্মানি কে আমি মানে 50-50, তারপর আমি একটু এগিয়ে রাখছি। আর পর্তুগাল আর ফ্রান্সই তো হবে। পর্তুগাল ফ্রান্স, তো পর্তুগাল যে মানে যেটুকু খেলছে সেটা নট আপ টু দা মার্ক। এমবাপ্পের চোট। ইংল্যান্ড সুইজারল্যান্ড, আমার তো যা খেলেছে সেরা খেলা হবে, যা খেলেছে সেটা সত্যি সেরা খেলা হবে। আমার সুইজারল্যান্ড মানে যদি অঘটন কিছু না হয়, সুইজারল্যান্ড ডেফিনেটলি বেরোবে। তারপরে আপনার এই রোমানিয়া আর নেদারল্যান্ড থেকে নেদারল্যান্ড বেরোবে আশা করি। আর অস্ট্রিয়া আর তুর্কি, আমি দুটো টিমই একদম 50-50, অস্ট্রিয়া তুর্কি। সেখান থেকে খুব মানে সাংঘাতিক, মানে খুব ভালো খেলা হবে সেটা। এবং ফুটবলের কথা যদি মনে পড়ে অবশ্যই হাসান সাসের কথা, কিন্তু হাসান সাসের পরে তুর্কিতে সেইভাবে কোনো স্টার প্লেয়ার কিন্তু আর বিশ্ব মানচিত্রে উঠে আসতে পারেনি। কিন্তু আজকের সেই তুর্কি, যখন তুর্কির খেলা দেখলাম, তুর্কি কিন্তু অনেক বেশি কমব্যাক্ট ফুটবল খেলছে, এবং টোটাল ফুটবল যাকে বলে, আপনার খুব বেশি স্টার কিছু নেই, কিন্তু সবাই এভারেজ প্লেয়ার। এবং আমি তুর্কির খুব বেশি খেলা দেখিনি এখনো পর্যন্ত, একটা দুটো ম্যাচ দেখছিলাম তুর্কির যে ফুটবলটা এবার বিশ্ব ফুটবলের মানচিত্রে উপহার দিচ্ছে, সেটা হচ্ছে 11তে 11টা প্লেয়ারই হচ্ছে দৌড়াচ্ছে সেটাই, এবং 8 থেকে 9টা প্লেয়ার পুরো একদম ডিপ ডিফেন্স থেকে প্রয়োজনে সোজা স্ট্রাইকিং জোনে যাচ্ছে, স্ট্রাইকিং জোন থেকে যে স্ট্রাইকার সেও পর্যন্ত একদম ডিপ ডিফেন্সে নেমে এসে ডিফেন্স করছে। এই যে 90 মিনিট টোটাল কম্প্যাক্ট ফুটবল খেলা, এটা কিন্তু সো মাচ ভেরি টাফ আজকের দিনে দাঁড়িয়ে। সেই জায়গা থেকে একটাই লাস্ট প্রশ্ন দাদা, আগামী ম্যাচটা হচ্ছে রোনাল্ডোর জীবনের একেবারে শেষ পরীক্ষা, হারলে বিদায় আন্তর্জাতিক ফুটবল থেকে, আর জিতলে আরো একটা ম্যাচ, সেটা ফাইনালের জন্য।
দেখুন সেখানে আমরা যে টি-20 দেখেছি, বিরাট কোহলি বাকি ম্যাচগুলোতে কিচ্ছু করতে পারেনি, তাই তো নাকি? হ্যাঁ, একবারই। আর ঠিক ফাইনালে মোটামুটি একটা জায়গায় দাঁড় করে দিয়েছে রানটা। তো রোনাল্ডো যদি তেতে ওঠে, না, তেতে তো উঠেছে। দেখুন মাঠের মধ্যে অত বড় একটা প্লেয়ার, সে মাঠের মধ্যে হাউ হাউ করে গতকাল দেখলাম কাঁদছিল। তার মানে তার কোথাও একটা ইগোতে টাচ করছিল যে আমি ইমোশনাল, যে আমার জন্য, মানে আমি যেরকম খেলছি আমাকে এত লোক ভালোবাসে, সেই ভালোবাসার প্রতিদানে তো ও কি দেবে, ও মানে খেলা উপহার দেবে, সেটা দিতে পারছে না। সেই ইমোশনটা সেটা বহির প্রকাশ হয়েছে, ঠিক আছে? তো রোনাল্ডো এমন একজন প্লেয়ার, সে ব্যক্তিগত করিশ্মায় অনেক কিছু করে দিতে পারে, অবশ্যই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সুতরাং সেই আশা করি পরের ম্যাচটা রোনাল্ডো খুব ভালো খেলবে। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, রোনাল্ডো যদি আপনার কি মনে হয় যে রোনাল্ডোর মাঝ মাঠে এসে ফুটবল খেলাটা উচিত? কারণ রোনাল্ডো যদি একদম বক্সের বাইরে এসে যত বেশি ও ড্রিবল করবে, অপোনেন্ট ডিফেন্ডাররা ওকে তত বেশি ট্যাকেল করার চেষ্টা করবে, মারবে, তাতে ফ্রি কিক পাবে বা পেনাল্টি পাওয়ার চান্স থাকবে। উইং ফুটবল না খেলে রোনাল্ডোর কি একদম মাঝমাঠ থেকে খেলাটা ওপেন করা উচিত এবার? মাঝমাঠ বলতে আমি বলবো আর কি, রোনাল্ডো যদি স্পেস, যদি আপনি উইংয়ে হলে স্পেসটা খুব কম পাওয়া যায়, সাইডে টাচ লাইনের বাইরে যাওয়ার তো সুযোগ নেই না, তাই তো আসতে হবে ইনসাইড কাট করে। এবার অ্যাটাকিং মিডফিল্ড হিসাবে যদি ওকে ব্যবহার করা যায়, তাহলে মানে আপনার দুদিক দিয়ে সোজা মানে অনেকটা বেশি স্পেস পাবে। আর রোনাল্ডোর যা কোয়ালিটি, যা তার এবিলিটি, সেই অনেক কিছু করে দিতে পারে। তো সেটাই আমার হিসাবে, ওইখান থেকে যদি মাঝখান থেকে শুরু করে দুটো অ্যাটাকিং মিডফিল্ড থেকে, হ্যাঁ, একটু নিচে থেকে যদি শুরু করে, সে ড্রিবল করে গিয়ে ওর যে মানে আপনার যে অসাধারণ যে শুটিং ক্যাপাবিলিটি, অ্যাকুরেসি, সে অনেক কিছু করে দিতে পারবে। আর একটা সাইডে গিয়ে যখন খেললে সেখানে অনেকটা অপরচুনিটি, সেই ক্ষেত্রে তো যদি মাঝমাঠ দিয়ে দেখুন খেলাটা ও যদি ধরে, তাহলে কিন্তু ওকে কিন্তু ট্যাকেল করবেই, অপোনেন্ট ডিফেন্স কিন্তু ট্যাকেল করতে বাধ্য হবে। না, আপনি ঠিক বলেছেন, যদি মাঝমাঠ থেকে খেলাটা ধরে, সেই ড্রিবল করতে করতে কোথায় যাবে? পেনিট্রেটিভ জোনে যাবে, বক্সের উপরে যাবে। সেখানে কেউ যদি আপনার ট্যাকেল করে, লেগ পুলিং করে, কিছুই করে, পুলিং করে, যাই কিছু করুক, হ্যাঁ, তাহলে সেখানে গত ম্যাচেও দেখেছিলাম যে বিশ্বকাপে রোনাল্ডোর সঙ্গে একটা কোচের ঝামেলা, যার জন্য রোনাল্ডোকে সেইভাবে কিন্তু ব্যবহার করেনি, কখনো কখনো ফ্রি হ্যান্ডস দেয়নি। আপনার কি মনে হচ্ছে যে রোনাল্ডো নিজের যে স্বাধীন চেতাভাবে যে রোনাল্ডোর ফুটবলটা খেলা উচিত, কোথাও গিয়ে রোনাল্ডো পারছে না? না, সেটা সেই কোচের এবং সেই টিম ম্যানেজমেন্টের যে ঝামেলা বলুন আর যাই বলুন, সেটা কিন্তু রোনাল্ডো এমন একটা প্লেয়ার, রোনাল্ডোকে এখন আর কোচ ইনস্ট্রাকশন দিয়ে মানে তুমি উইঙ্গে খেলো, রাইটে খেলো, লেফটে খেলো, ডিফেন্সে মিডফিল্ডে খেলো, সেটা বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে? তো সেখান থেকে কিছু কিছু কোচ মানে টিম ম্যানেজমেন্টের কিছু ইনস্ট্রাকশন থাকে, সেগুলো বড় বড় প্লেয়ারদেরও মানতে হয়। তো সেখানে কোচ যেখানে ইনস্ট্রাক্ট করবে সেখানটাই খেলবে, ফুটবল সংস্কৃতি তাই বলে। হ্যাঁ, সেখানে আপনি যত বড় প্লেয়ারই হন, সেখানে ওই কোচই আপনার একদম শেষ কথা ফুটবল মানচিত্রে, তাই হ্যাঁ, ফুটবল মানচিত্রে, এবং সেটা প্রত্যেকটা প্লেয়ারই সেই তার ইনস্ট্রাকশনটা অবে করে, মান্য করে, সেটা মানে সেই কথা অনুযায়ী খেলার চেষ্টা করে। তো আমার ফুটবল যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে বলছি রোনাল্ডোকে অন্যভাবে ইউজ করা, মানে ইউজ করলে উচিত, রেজাল্টটা ভালো আসবে। একেবারেই অনুষ্ঠান শেষ করব, তবে রোনাল্ডোর আগামী ম্যাচই হয়তো জীবনের শেষ ম্যাচ হচ্ছে। যদি জয় পায় তাহলে রোনাল্ডো আরো একটি ম্যাচ পাবে ইউরোতে, অবশ্যই সেটা ফাইনাল। এবং রোনাল্ডোর মতো একজন এত বড় প্লেয়ার, বিশ্বের অন্যতম সেরা একজন স্ট্রাইকারের একটা সম্মান নিয়ে তার ফুটবল জীবন শেষ করবে, এমনটাই কিন্তু চাইছেন বিশ্ব ফুটবলের সমস্ত দর্শকরা। কিন্তু রোনাল্ডো কি সেটা পারবে? আধুনিক ফুটবলে অনেক কিছু বদলে গেছে। 30 বছরের CR7 আজকে 38-39 বছরের CR7 কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই। কাজটা অনেক কঠিন। এখন দেখার যে ইউরো কাপ যত এগোয়,
কোন জায়গাতে গিয়ে কোন ইকুয়েশন এবং কোন স্ট্র্যাটেজিতে কোন কোন কোচ কিভাবে রোনাল্ডোকে আটকায় সেটাই এখন দেখার। নিয়ে নেব এবার আমরা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রত্যেক দিনই আমরা ইউরো এবং কোপা আমেরিকার ফুটবলের সমস্ত খবর নিয়ে আমরা বিকেল 3:30-র সময় আপনাদের মধ্যে হাজির হওয়ার চেষ্টা করব। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।